একটি ছোট কমিউনিটি যারা পুরো পৃথিবীকে গ্রাস করা এক ভয়ানক গ্লোবাল অ্যাপোক্লিপস থেকে বেঁচে আছে। তারা এখন আটকে আছে জার্মানির একমাত্র অফশোর আইল্যান্ড হেলগোল্যান্ডে। গল্পের পটভূমি 2034 সালে, যেখানে নর্থ সি এর এই আইসোলেটেড আইল্যান্ডটাই হয়ে উঠেছে মানব সভ্যতার শেষ সেফ হ্যাভেন। এখানে গড়ে উঠেছে এক টোটালি ট্রেন্ড রিজিম, যেখানে শুধুমাত্র 513 জন মানুষ থাকার অনুমতি আছে। রিসোর্স এতই কম যে এক ব্রুটাল সোশ্যাল র্যাঙ্কিং এর মাধ্যমে এখানে কারা থাকতে পারবে আর কারা পারবে না তা নির্ধারিত হয়। আর এই অরাজকতার মধ্যেই মেইনল্যান্ড থেকে এক মিস্টেরিয়াস থ্রেড ধীরে ধীরে ইনভেশনের জন্য এগিয়ে আসছে। কি হয় এই আইল্যান্ডে জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশনটি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত টিভি সিরিজ হেলগোল্যান্ড 513। প্রথমে আমরা দেখি যে একটি মহামারীর কারণে পৃথিবীতে মানুষ দলে দলে মারা যেতে শুরু করে এবং যারা বেঁচে যায় তারা সেই মহামারীর কারণে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে। পৃথিবীতে মাত্র কয়েকজন মানুষই বেঁচে ছিল, তারা সেই মহামারীতে আক্রান্ত হয়নি। তাদের মধ্য থেকে 513 জন হেলগোল্যান্ড নামে একটি দ্বীপে গিয়ে বসতি গড়ে তোলে এবং সেখানে তারা নিজেদের একটি কমিউনিটি তৈরি করে। ধীরে ধীরে তারা সেই দ্বীপেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন করতে শুরু করে, কিন্তু তারপরও এই দ্বীপে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান ছিল খুবই কম। এজন্য এই দ্বীপে 513 জনের বেশি মানুষ থাকতে পারত না। যদি একজন মানুষও অতিরিক্ত হয়ে যেত তাহলে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এ কারণে যখনই দ্বীপে নতুন কোনো শিশু জন্ম নিত, তখন কোনো বৃদ্ধ মানুষকে অথবা এমন কাউকে মেরে ফেলা হতো যার বিরুদ্ধে পুরো সোসাইটি ভোট দিয়েছে। এরপর আমরা একটি কমিউনিটি মিটিং রুম দেখতে পাই, যেখানে 513 জন বেঁচে থাকা মানুষের নাম লেখা ছিল এবং তাদের নামের পাশে পয়েন্ট দেওয়া ছিল। যদি কেউ কমিউনিটির জন্য ভালো কিছু করত তাহলে তাদের বেশি পয়েন্ট দেওয়া হতো এবং তাদের র্যাঙ্কিং উপরে উঠে আসতো। আর যাদের র্যাঙ্কিং নিচে থাকতো কোনো শিশু জন্মানোর পর, তাহলে তাদেরই মারা হতো। এই পুরো কমিউনিটিকে ম্যানেজ করার জন্য একটি কমিটি ছিল, যার লিডার ছিল ব্যাট্রিস। যাই হোক, এখন গল্পে 15 বছর কেটে যায়। আমাদের দেখানো হয় এমিলি নামের এক মেয়ে যার সন্তান জন্ম নিতে চলেছে, আর সবাই সেখানে জড়ো হয়েছিল। একজন নিউজ রিপোর্টার এই সমস্ত কিছু রেকর্ড করছিল। নিয়ম অনুযায়ী এই দ্বীপে যখনই কোনো শিশু জন্ম নেয় তখন কাউকে না কাউকে মরতে হয়। এমিলির বাবা নিজেরই আত্মবলিদান দেওয়ার সিদ্ধান্ত নেন এবং একটি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করেন, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না, কারণ জানা যায় যে এমিলির যমজ সন্তান হয়েছে। এখন আরেকজনকেও মারা লাগবে। ব্যাট্রিস তার কমিটির সাথে মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে এবার দ্বিতীয় কার মৃত্যু হবে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের ভোটিং এর ব্যবস্থা করা উচিত, কাকে মারা যায়। এক রিপোর্টের মাধ্যমে সবাইকে তাদের র্যাঙ্কিং জানানো হচ্ছিল এবং সবাই নিজেদের ঘরে বসেই সেই র্যাঙ্কিং দেখছিল। ক্রিশ্চিয়ান এবং হেনরিক দুই বন্ধু দেখে যে তাদের র্যাঙ্কিং অনেক নিচে। এটা দেখে ক্রিশ্চিয়ান আতঙ্কিত হয়ে পড়ে এবং হেনরিককে বলে, যদি ওরা আমাকে মারার জন্য বেছে নেয় তাহলে আমি নিজের জীবন কখনোই দিব না। তখন হেনরিক তাকে মনে করিয়ে দেয়, মনে আছে আগেরবার একজন নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তখন তাকে জোর করে একটা বাক্সে ঢুকিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। এরপর আমরা 512 নম্বর র্যাঙ্কিং এ থাকা এলিস নামের এক মহিলাকে দেখতে পাই। তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই লোকেরা তাকে অকেজ মনে করত। এই কারণেই তার র্যাঙ্কিং এত নিচে নেমে এসেছিল, যদি সে কোনো খারাপ কাজ করেনি। আর যিনি একেবারে নিচে ছিলেন তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। এটিএন কে সবাই একজন অপরাধী বলে দোষী সাব্যস্ত করেছিল, শুধু এই কারণে যে সে নিজের স্ত্রীর জন্য ওষুধ চুরি করেছিল। এখন এই তিনজনের মধ্যে ভোটিং হওয়ার কথা ছিল এবং ঠিক করা হবে এদের মধ্যে কাকে মারা হবে। এরপর আমরা এক বাবা ছেলে মারিক এবং লাইনাসকে দেখতে পাই। এই মারিক এবং লাইনাস বিজ্ঞানী ছিল এবং তারা একটি ল্যাবে সেই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছিল যা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখানে আমাদের জুরিত নামের এক মহিলাকে দেখানো হয়, যিনি এই কমিউনিটির কমিটি মেম্বারদের একজন ছিলেন। সে মারিকের সঙ্গে মিলে পুরো কমিউনিটিতে ওষুধ বিতরণ করতে যায় এবং ঠিক তখনই যখন তারা এটিএন এর বাড়িতে পৌঁছায়, তার স্ত্রী লিসা এই দুজনের উপরে রেগে যান, কারণ এটিএন এর র্যাঙ্কিং জুরিতের কারণেই এত নিচে নেমে গিয়েছিল। এটিএন তো শুধু লিসার জন্য ওষুধ আনতে গিয়েছিল, কিন্তু জুরিত সবার সামনে তাকে একজন ক্রিমিনাল বলে দোষারোপ করে, যার ফলে শাস্তিস্বরূপ তাদের রেশনও কমে যায় এবং এটিএন এর নাম মৃত্যুর তালিকাতে উঠে আসে। লিসা জুরিতকে বলে, তোমার কারণে এটিএন এর মতো একজন পরিশ্রমী ইঞ্জিনিয়ার এই কমিউনিটি থেকে হারিয়ে যাবে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আবার এমিলিকে দেখি, যার সদ্য যমজ সন্তান হয়েছে। সেই বৃদ্ধা মহিলা যার র্যাঙ্কিং ছিল থার্ড লাস্ট, সে এসে এমিলির বাচ্চাদের একজনকে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই এমিলির ঘুম ভাঙে। ওই বৃদ্ধা মহিলা ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, তুমি যা ভাবছো ব্যাপারটা মোটেও তেমন নয়, আমি তোমার সন্তানের কোনো ক্ষতি করতে চাইনি। কিন্তু তবুও এমিলি তার সন্তানকে সেই বৃদ্ধার থেকে নিয়ে নেয়। এরপর দেখানো হয় যে মারিকও ওষুধ চুরি করেছিল এবং সেই ওষুধ সে এক বৃদ্ধা মহিলাকে দিয়েছিল। এইসব কিছু জুরিত দেখে ফেলে এবং গিয়ে এই ঘটনাগুলো ব্যাট্রিসকে জানায়। তখন ব্যাট্রিস শপিং মলে ছিল। মারিকই ছিল সেই মানুষ যে ভ্যাকসিন তৈরি করে এই সকলকে বাঁচাতে পারত। মারিককে বাঁচিয়ে রাখলে ব্যাট্রিসেরই লাভ হতো, তাই সে জুরিতকে বলে, তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, সময় এলে আমি নিজেই তাকে শাস্তি দেব এবং এই জায়গা থেকে বের করে দেব।
বিশ্বাস করো, তার জায়গা আমি তোমাকেই দিব। এই দুইজনের কনভারসেশন ক্রিশ্চিয়ান এবং হেনরিক শুনে ফেলে। তারা এই গেম বুঝে গিয়েছিল এবং নিজেরাও একটা গেম খেলার পরিকল্পনা করে। এই সময় দেখা যায় একটি ছেলে এক লোকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার পিকলের জার পড়ে গিয়ে ভেঙে যায়। এখানে খাবার খুবই সীমিত ছিল, তাই সবাইকে নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হতো। খাবারের এই অপচয় দেখে সবাই খুব দুঃখ পায়। এই দেখে হেনরিক ক্রিশ্চিয়ানকে বলে, যদি তুমি নিজের র্যাঙ্কিং বাড়াতে চাও তাহলে এই শিশুকে সবার সামনে সাহায্য করো। হেনরিকের কথা মেনে ক্রিশ্চিয়ান সেই ছেলেটির কাছে যায় এবং তাকে নিজের কিছু জিনিসপত্র দিতে শুরু করে। এটা দেখে সবাই খুবই ইমপ্রেসড হয়, এমনকি ব্যাট্রিসও। সে ঘোষণা করে যে ক্রিশ্চিয়ানকে 10 পয়েন্ট অতিরিক্ত দেওয়া হবে যাতে তার র্যাঙ্কিং ভালো হয়ে যায়। এদিকে হেনরিক যায় লিসা এবং এটিএন এর কাছে, যারা তখন খাবার নিতে এসেছিল। হেনরিক জানতো যে লিসা এবং এটিএন কে খুব কম খাবার দেওয়া হচ্ছে, তাই সে লিসাকে বলে, তুমি চাইলে আমি আমার খাবার তোমার সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু লিসা তার উদ্দেশ্য বুঝে ফেলে এবং তাকে সরাসরি না করে দেয়। কাউন্টারের অন্য পাশে দাঁড়িয়ে থাকা ব্যাট্রিসও এইসব কথা শুনে ফেলে এবং বাইরে এসে হেনরিককে বকাবকি শুরু করে। এখানে আমরা জানতে পারি যে আসলে হেনরিক ব্যাট্রিসেরই ছেলে। এরপর আমাদের মারিকে ল্যাবরেটরি দেখানো হয়। মারিক জোর করে বাইরের দুনিয়া থেকে একজন ইনফেক্টেড মানুষকে ধরে এনে তা নিজের কাছে রেখেছে, যার উপর সে পরীক্ষা নিরীক্ষা করছে। এদিকে আবার দেখা যায় হেনরিক আবারও লিসার পেছনে লেগে আছে। যখন লিসা স্টোর থেকে কিছু জিনিস নিতে আসে তখন হেনরিক তাকে বলে, তুমি আমার প্রস্তাব মেনে নাও, আমি তোমাকে প্রচুর খাবার দেব, কিন্তু বদলে তোমাকে আমার কাছাকাছি আসতে হবে। আমি যা চাই তোমাকে তা দিতে হবে। লিসা যখন তার প্রস্তাবে রাজি হয় না তখন হেনরিক তার উপর জোরাজুরি শুরু করে। ঠিক তখনই একটি অ্যালার্ম বেজে ওঠে। এটা শুনেই হেনরিক লিসাকে ছেড়ে দিয়ে সোজা বর্ডারের দিকে ছুটে যায়। আসলে হেনরিক এই দ্বীপের একজন সৈনিক ছিল। দেখা যায় সমুদ্রপথে কিছু মানুষ এই দ্বীপে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু এই দ্বীপে আর কোনো মানুষের জন্য জায়গা ছিল না। সৈনিকরা তাদের সতর্ক করে বলে, ওখানেই থেমে যাও, কিন্তু সেই লোকেরা তাদের সতর্কবার্তা না শুনে এগোতে থাকে। তখন মিয়া, যে সেই সৈনিকদের লিডার, সে তাদের উপর গুলি চালিয়ে দেয়। এতে সবাই ভয়ে পালাতে শুরু করে, তবে বাকি লোকদের মারার ইচ্ছা ওই সৈনিকদের ছিল না। এরপর তারা কমিউনিটি মিটিং রুমে আসে। এখানে এখন ভোটিং হবে, শেষ 3 র্যাঙ্কিং এর ভেতর কাকে মারা হবে। ভোটিং এ সবাই এটিএন এর বিরুদ্ধে ভোট দেয়। এটিএন খুব দুঃখ পায়। এদিকে লিসা ও তার স্বামীকে হারাতে চায় না। এই জন্য লিসা সবাইকে বলে এটিএন নির্দোষ, ও কোনো অপরাধ করেনি, ও তো শুধু ওষুধ চুরি করেছিল, কারণ জুরিথ ও তার টিম আমাকে মেডিসিন দিতে না করে দিয়েছিল। যদি মারতেই হয় তো হেনরিককে মারো, ও আমার সাথে খারাপ করার চেষ্টা করেছে। এটা শোনার পর সেখানে থাকা সকল মহিলারা যাদের সাথে হেনরিক এরকম করেছিল তারা সবাই প্রতিবাদ শুরু করে। হেনরিকের বিরুদ্ধে বাড়তে থাকা প্রতিবাদের কারণে না চাইতেও ব্যাট্রিসকে এই সিদ্ধান্ত নিতে হয় যে এখন এটিএন কে মারা হবে না, বরং হেনরিককে এই দ্বীপ থেকে বের করে দেওয়া হবে। এরপর আবার আমরা ল্যাবের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় মারিকের সেই এক্সপেরিমেন্ট ফেল হয়েছে। তার কারণে যে মানুষটির উপর মারিক পরীক্ষা চালাচ্ছিল সে মারা যায়। এটা দেখে মারিক খুবই কষ্ট পায়, কিন্তু শেষমেশ সে নিজেই তার মৃতদেহ পুড়িয়ে ফেলে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে। কষ্ট পেয়ে সে বাড়ি ফিরে আসে এবং এই খবর লাইনাসকে জানায় যে তাদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। তখন লাইনাস ডিসিশন নেয় যে এখন বাইরের পৃথিবীতে যাবে এবং মিয়ার সঙ্গে বাইরে গিয়ে বড় বিজ্ঞানীর তৈরি করা ভ্যাকসিনের স্যাম্পল নিয়ে আসবে। মিয়া অর্থাৎ সেই সোলজারদের লিডার মারিক তার এই পরিকল্পনা মোটেই খুশি হয়নি, কিন্তু এই লাইনাস তার কথা শুনতে রাজি ছিল না। সে কিছুটা প্রস্তুতি নিয়ে বাইরে ছুট পড়ে এবং সোলজারদের সঙ্গে এই দ্বীপ ছেড়ে বাইরের পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। আমরা দেখি এই একই নৌকায় হেনরিকও ছিল, যাকে তারা এই দ্বীপের বাইরে রেখে আসতে চলেছে। কিছুক্ষণ পর তারা মেইনল্যান্ডে পৌঁছায় এবং এক সোলজার হেনরিককে নৌকা থেকে নামতে বলে, কিন্তু যখন হেনরিক নামতে অস্বীকার করে তখন সেই সোলজার তাকে মারতে শুরু করে। সে হেনরিককে এমন ভাবে মারছিল যেন তার পুরনো কোনো প্রতিশোধ দিচ্ছিল। এবং এখানে অতীতের স্মৃতির মধ্যে দিয়ে জানা যায় যে ওই সোলজারের বোনের সঙ্গেও নষ্টামি করার চেষ্টা করেছিল হেনরিক, যার কারণে সে হেনরিকের উপর প্রতিশোধ নিচ্ছিল। নিজের প্রাণ বাঁচাতে হেনরিক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দ্বীপে আরেকটি সমস্যা দেখা দেয়, পানি সরবরাহের লাইন নষ্ট হয়ে যায় এবং পানির ঘাটতি শুরু হয়। তাই ব্যাট্রিস তার এক কর্মচারীর সঙ্গে সেই ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে সেই কর্মচারী লক্ষ্য করে যে ব্যাট্রিসের কাছে একটি রেডিও আছে, যেটি বাইরের জগতের সঙ্গে সংযুক্ত, অথচ এই দ্বীপে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বা কোনো জিনিস রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সে কিছু বলার সাহস পায় না, কারণ ব্যাট্রিস কমিটির ম্যানেজার ছিল। ব্যাট্রিস সেই ইঞ্জিনিয়ারকে যত দ্রুত সম্ভব সব ঠিক করার নির্দেশ দেয় এবং ইঞ্জিনিয়ারও আশ্বাস দেয় সে খুব শিগগিরই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তবে এর বদলে সে ব্যাট্রিসের কাছে একটি দাবি করে, বাইরের জগৎ থেকে তার স্ত্রীকে এই দ্বীপে নিয়ে আসতে হবে। কিন্তু ব্যাট্রিস তাকে সাফ জানিয়ে দেয় সে এটা করতে পারবে না। এদিকে আমরা দেখি সব সৈনিকদের, যারা লাইনাসকে বোটে বসিয়ে রেখে বলে সে যেন তাদের জন্য অপেক্ষা করে। তারপর তারা আর্ল নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। ওই লোকটি তাদের কিছু খাবার ও পানীয়ের জিনিস দেয়। এর বদলে এই সৈনিকদের 2টি বড় বাক্স দেওয়া হয়। এইদিকে লাইনার সে সব সৈনিকদের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় কেটে যাওয়ার পরও যখন সৈনিকরা নৌকায় ফিরে না আসে তখন সে নিজেই বাইরে গিয়ে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বাইরে গিয়ে তার দেখা হয় এক লোকের সঙ্গে, যে তাকে একটি ওষুধ দিয়ে বলে, আমার শিপে এমন অনেক ওষুধ আছে, যদি তুমি এগুলো নিতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। এই কথা শুনে লাইনাস সেই ছেলেটির সঙ্গে শিপের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখে ছেলেটি মিথ্যা বলছিল না, তার কাছে সত্যি অনেক মেডিসিন ছিল। কিন্তু ওষুধ দেওয়ার আগে ছেলেটি একটি শর্ত দেয়। সে বলে, এইসব মেডিসিনের বদলে তোমাকে, আমাকে আর আমার সব সঙ্গীদের তোমাদের দ্বীপে নিয়ে যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আশেপাশের জায়গা থেকে লোকজন বেরিয়ে আসতে শুরু করে। এর সংখ্যায় অনেক বেশি ছিল, তাই লাইনাস বুঝতে পারে যে এখনই পালানোই সবচেয়ে ভালো হবে। সে সেখান থেকে পালাতে চেষ্টা করে। এইদিকে সৈনিকরাও আবার তাদের বোটের দিকে এগোতে শুরু করে। তখনই এক ব্যক্তি একজন সৈনিকের উপর আক্রমণ করে বসে, কিন্তু সৈনিকটির কোনো ক্ষতি করার আগেই অন্য সৈনিকরা এসে তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। তারা দ্রুত নিজেদের নৌকার দিকে এগিয়ে যেতে থাকে। যখন তারা নৌকায় ফিরে আসে তখন তারা জানতে পারে যে লাইনাস সেই নৌকায় নেই। এরপর তারা যখন তাকে খুঁজতে নামার জন্য প্রস্তুত হয়, তখন অনেক লোক যারা জীবনের আশা নিয়েছিল তাদের এই নৌকার দিকে এগিয়ে আসতে শুরু করে এবং তারা তাদের দ্বীপ অর্থাৎ হেলগোল্যান্ডে যেতে চায়। এত বড় বিপদের মধ্যে তারা চাইছিল না লোক জড়ো হোক, তাই তারা লাইনাসকে ছাড়াই নৌকা স্টার্ট দেয়। এখান থেকে চলে যেতে শুরু করে। তবে লাইনাস নৌকার ইঞ্জিনের আওয়াজ শুনে ফেলেছিল। সেই নৌকার দিকে নজর রাখতে রাখতে দ্রুত বড় একটি নৌকার উপর উঠে এবং সে ওই নৌকা থেকে তার নিজের নৌকায় ঝাঁপ দেয়। তার পেছনে সেই ছেলে যে তার জন্য মেডিসিন নিয়ে এসেছিল, সে আবার চেষ্টা করে নৌকার উপরে ওঠার, কিন্তু সৈনিকরা তাকে পানিতে গুলি করে মেরে ফেলে। এরপর সৈনিকরা দেখে যে লাইনাসের স্যুটও ছিঁড়ে গেছে, যা দেখে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা মনে করতে শুরু করে যে হয়তো লাইনাসও আক্রান্ত হয়ে গেছে। তাকে নিরাপদ দূরত্বে রাখতে তারা ট্রাঙ্কুলাইজার গান দিয়ে তাকে গুলি করে অজ্ঞান করে ফেলে। পরে তাকে দ্বীপে নিয়ে এসে কোয়ারেন্টাইনে রাখা হয়। এখন মারিক তার বাবা এসে তার সঙ্গে দেখা করতে যান। লাইনাস তাকে বাইরের পৃথিবী থেকে নিয়ে আসা সেই মেডিসিনটি দেয়। তাকে পুরো ঘটনা শেয়ার করে, কিভাবে সে কিছু মানুষের সঙ্গে দেখা করেছিল এবং একটি নৌকায় অনেকগুলো ভ্যাকসিন দেখতে পেয়েছিল। সে জানতো যে এই ভ্যাকসিন সেই ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। মারিক তা বিশ্বাস করতে পারছিল না, তবে সে এটি পরীক্ষা করে দেখে এবং নিশ্চিত হয় যে এটি সেই অরিজিনাল ভ্যাকসিন। তখন সে সোজা ব্যাট্রিসের কাছে গিয়ে লাইনাসের বলা পুরো ঘটনা প্রবাহ জানায় এবং তাকে জোর করে অনুরোধ করে যে সে তার সৈন্যদের আবার এই নৌকায় পাঠিয়ে যাতে ভ্যাকসিনগুলো এখানে নিয়ে আসে। তবে ব্যাট্রিস এই প্রস্তাব না করে দেয়, কারণ আগেরবার বাইরের পৃথিবীতে যাওয়ার পর তাদের অনেক ক্ষতি হয়েছিল। এদিকে বাইরের পৃথিবীতে আমরা আর্ল নামক এক ব্যক্তিকে দেখতে পাই, যে পানির মধ্যে সেই মেয়েটির মৃতদেহ খুঁজে পায় যাকে হেলগোল্যান্ডের সৈন্যরা হত্যা করেছিল। তার পকেট থেকে ভ্যাকসিন পাওয়া যায়। এই দেখে আর্ল তার লোকজনকে নির্দেশ দেয়, এখানে প্রতিটি জায়গা খুঁজে দেখো এবং ভ্যাকসিনের সাপ্লাই খুঁজে বের করো। এই সময় আমরা হেনরিককে দেখি, যে একটি পুরনো মহিলার সঙ্গে দেখা করে, যার নাম ছিল ভেলমা। এই মহিলা সবসময় কিছু না কিছু দিয়ে লোকদের সাহায্য করত এবং নিজের জিনিসপত্র সংগ্রহ করে রাখত। হেনরিক মনে করেছিল যে ভেলমা তার কাজে আসতে পারে, তাই সে তাকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে তাকে ফ্লার্টও করতে শুরু করে। এরপরে ভেলমা গলে যায় এবং তাকে তার সঙ্গী বানিয়ে নেয়। সে তাকে একটি থিয়েটারে নিয়ে যায়, যেটি আসলে তার নিজের বাড়ি ছিল। এখানে ভেলমা অবিরাম ভাবে আর্ল নামক এক ব্যক্তির কথা বলতে থাকে। হেনরিক তাকে প্রশ্ন করে আর্ল আসলে কে, কিন্তু ভেলমা কিছুই জানায় না। কিছুক্ষণ পর হেনরিক ভেলমার উপর বিরক্ত হয়ে ওঠে। এক রাতে যখন ভেলমা ঘুমাচ্ছিল, তখন সে নির্মম ভাবে তাকে আঘাত করে ও মেরে ফেলে। এরপর তার সব জিনিসপত্র ছিনতাই করে নেয়, যাতে সে সেখানে সহজে টিকে থাকতে পারে। হেলগোল্যান্ড আইল্যান্ডে দেখা যায় যে ব্যাট্রিস লিসার সাথে মিট করতে এসেছে। সে লিসাকে বলে যে তোমার জন্য আমার কাছে একটা জব আছে, যদি তুমি আমাকে পুরো কমিউনিটির নিউজ এনে দিতে পারো, তাহলে এর বদলে আমি তোমাকে এবং তোমার স্বামীকে ভালো লাইফ দিতে পারি। এটি শোনার পর লিসা অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝতেই পারে না যে ব্যাট্রিস আসলে তার সাথে কোনো গেমও খেলতে পারে। এরপর ল্যাবে মারিকের ছেলে লাইনাসের জায়গায় এখন জুরিত এসেছে, যে মারিকের পরীক্ষায় তাকে সাহায্য করছিল। এরপর আমাদের দেখানো হয় সেই বড় বড় বাক্সগুলি, যা বাইরের পৃথিবী থেকে আনা হয়েছিল। সেই বাক্সগুলিতে দুটি ইনফেক্টেড মানুষ ছিল, যাদেরকে আর্ল কিছু ফল এবং সবজির বিনিময়ে বিক্রি করেছিল। এখন মারিক এবং জুরিত তাদের উপর পরীক্ষা চালানোর প্ল্যান করছিল, কিন্তু পরীক্ষা শুরুর আগেই একটি সৈন্যের অবস্থা খারাপ হতে শুরু করে এবং হঠাৎ করে তার মৃত্যু হয়। মারিক এবং জুরিত এই মৃত্যুর কারণে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। আসলে কয়েকদিন আগে যে সৈন্যরা মিয়া এবং তার দলের সাথে বাইরের পৃথিবীতে গিয়েছিল, সেখান থেকে সে ইনফেক্টেড হয়ে এসেছিল, কিন্তু সে কাউকে কিছু বলেনি এবং তার ইনফেকশন ধীরে ধীরে বেড়ে যায়। অবশেষে তার মৃত্যু হয় এবং তারপর তারা তার মরদেহ জ্বালিয়ে দেয়, যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে। এখন আমরা লাইনাসকে দেখতে পাই যে তার শরীরেও সেই সৈন্যের মতো স্পট পড়ে যাচ্ছে, তবে সে এখনো এসব বিষয়ে তার বাবা মারিককে জানায় না। কিন্তু এসব দাগ দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল যে তার সাথে কি হতে পারে। এদিকে এই সৈন্যের মৃত্যুর পুরো দায় চলে আসে তার লিডার মিয়ার উপরে, যদিও মিয়ার এতে কোনো দোষ ছিল না। কমিউনিটির একটি সভা আহ্বান করা হয় এবং এখানে ব্যাট্রিস সিদ্ধান্ত নেয় যে মিয়ার 100 পয়েন্ট কাটা হবে, কারণ সে বাইরে গিয়ে তার দলের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি, যার কারণে এই সৈন্যটি ইনফেক্টেড হয়ে মারা গেছে।
তাছাড়া তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয় এবং জেলে কাজ করতে পাঠানো হয়। এই ঘটনার মাঝেই একটি মেয়ে হাঁচি দিয়ে বসে এবং তার হাঁচি শোনার পর সবাই ধারণা করে যে সেও ইনফেক্টেড। সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। মেয়েটির নাম ছিল ফিওনা এবং আসলে সে প্রেগনেন্ট ছিল, তবে তখনও তার বিয়ে হয়নি। তাই সবাই তার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। সে খুবই টেনশনে ছিল। সেই সময় সে টমের কাছে আসে এবং টম তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার এবং তোমার শ্বশুর ভালোভাবে খেয়াল রাখবো এবং কাউকে তোমাদের কোনো ক্ষতি করতে দেব না। এরপর আমরা আবার ল্যাবে ফিরে যাই, যেখানে জুরিত এবং মারিক ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই তাদের চেষ্টা ব্যর্থ হচ্ছিল। তারা যতবার নতুন ভ্যাকসিন তৈরি করে তা কোনো না কোনো কারণে ব্যর্থ হয়ে যায়। যখন তারা রিসেন্টলি তৈরি করা ভ্যাকসিনের ডোজ বাইরের পৃথিবী থেকে আনা দুইজনের উপর প্রয়োগ করে, তখন তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, যা থেকে ক্লিয়ার হয়ে যায় যে এই ভ্যাকসিনও সফল হয়নি। এতে জুরিত চিন্তিত হয়ে বলে, তো দ্রুত সম্ভব আমাদের ভ্যাকসিন তৈরি করতে হবে, কারণ ভাইরাস এখন আমাদের দ্বীপেও পৌঁছে গেছে। আমরা জানি না এটি কতজনকে আক্রান্ত করবে। বাইরের পৃথিবীতে আমরা আর্লকে দেখতে পাই, যিনি ওই মৃত মানুষটির সঙ্গীদেরকে নিয়ে এসে তার লাশ দেখাচ্ছেন এবং বলছেন এই মানুষটি ওই দ্বীপবাসীদের দ্বারা মারা গেছে। যদি তোমরা না চাও যে তোমাদেরও একই পরিণতি হোক, তাহলে আমাকে সেই ভ্যাকসিনের খোঁজ দাও। সবাই কিছুক্ষণ চুপ থাকে। তারপর একটি ছেলে এগিয়ে এসে বলে, আমি তোমাকে ভ্যাকসিনের খোঁজ দেব, তবে তার বদলে আমাকে আইল্যান্ডে সেফ লাইফ দিতে হবে। এখন সিন আবার দ্বীপে ফিরে আসে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মিয়াকে দেখি। সে এখন জেলখানায় বন্দী, যেখানে মারিক তাকে দেখতে আসে। সে মিয়াকে বলে যে তার এত পাওয়ার রয়েছে যে সে মিয়ার শাস্তি কমিয়ে দিতে পারে, তবে তার জন্য তাকে মিয়ার কাছ থেকে কিছু সাহায্য দরকার। সে বলে তোমাকে সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে লাইনাস সেই ভ্যাকসিনটি পেয়েছিল এবং সেই ভ্যাকসিন নিয়ে এখানে ফিরে আসতে হবে। তবে মিয়া সাফ না করে দেয়, কাজটি করার জন্য সে রাজি হয় না। সিন আবার বাইরের পৃথিবীতে চলে যায়, যেখানে হেনরিককে দেখা যায়। সে কিছু নরখাদক অর্থাৎ ক্যানিবেলদের হাতে ধরা পড়েছে। তারা তাকে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। তখন হেনরিক তাদেরকে বলে, আমাকে মেরে ফেলো না, আমি আর্লের লোক। আর্লের নাম শোনার পর ক্যানিবেলরা তাকে ছেড়ে দেয়, কারণ আর্ল ছিল খুবই শক্তিশালী এবং তারা জানতো না যে তার লোককে তারা মেরে ফেলতে যাচ্ছে। তারা নিজেদের ভুল বুঝতে পেরে হেনরিককে বেঁধে নিয়ে যায় আর্লের সামনে, কিন্তু আর্ল জানায় যে সে তাকে চেনে না। এরপর আর্ল তাকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু এর আগে হেনরিক আর্লকে বলে, আমি ব্যাট্রিসের ছেলে, যে হেলগোল্যান্ডের নেতা। হেনরিক আরো বলে, আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি, আমাকে ফিরে যেতে সাহায্য করুন, তার বদলে আপনি যা বলবেন আমি তাই করব। হেনরিক তাকে আরো বলে যে বৃদ্ধা ভেলমা ভাইরাসের কারণে মারা গেছে। তার কথা শুনে আর্ল হেনরিককে বন্দী করে এবং তাকে বলে, তুমি খুব চালাক, তুমি মিথ্যা বলার চেষ্টা করেছো, কিন্তু তুমি ফেল, কারণ সব সত্য আমি আগে থেকে জানি। আমি আর্ল, সবকিছুর উপর নজর রাখি। তুমি সেই দ্বীপ থেকে হারিয়ে যাওনি, বরং তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর ভেলমাকে তুমিই মেরেছো, কোনো ভাইরাস নয়। এবার হেনরিক নিশ্চিত ভেবেছিল যে তার মৃত্যু অবধারিত। তার মাথায় আরেকটি বুদ্ধি আসে এবং সে আর্লকে বলে, আমি আপনাকে দ্বীপের সমস্ত দরজা এবং সব সিক্রেট সম্পর্কে বলতে পারি। তখনই আর্ল তার কাছ থেকে সমস্ত গোপন দরজার কথা জেনে নেয় এবং খুশি হয়ে তাকে জীবিত ছেড়ে দেয়। এদিকে যেহেতু কিছু মানুষ মারা গেছে, তাই হেলগোল্যান্ডে এখনো কয়েকজন লোককে নেওয়া যেতে পারে। তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারের স্ত্রী, যিনি ওষুধ সম্পর্কে অনেক কিছু জানতেন। তাকে এই দ্বীপে আনলে সবাই বেনিফিটেড হতে পারত। কিন্তু সেখানে আরেকজন ক্যান্ডিডেট আসে, যে বলে, আমি একজন সার্জন। ইন্টারভিউ নেওয়া হলে সে পাশ করে যায় এবং ইঞ্জিনিয়ারের স্ত্রীর বদলে তাকেই দ্বীপে আনার প্রস্তুতি শুরু করা হয়। ইঞ্জিনিয়ার যখন জানতে পারে যে তার স্ত্রীকে সিলেক্ট করা হয়নি, তখন সে খুব রেগে যায় এবং সে মেইনল্যান্ডে তার স্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বেট্রিস তা চায়নি, কারণ তার কাছে মাত্র একজন ওয়াটার ইঞ্জিনিয়ার ছিল, যাকে সে কখনো হারাতে চায়নি। দৃশ্য পরিবর্তন হয়ে এখন আমাদের এটিএন কে দেখানো হয়, যার স্ত্রী লিসা বেট্রিসের জন্য কাজ করছিল। সে পুরো দ্বীপের খবর বেট্রিসের জন্য সংগ্রহ করত, এই কারণে বেট্রিসও তাকে সাপোর্ট দিচ্ছিল। সে এটিএন কে ওয়াইন মিলের ভেতরে একটি চাকরি দেয়। সেখানে কাজ করার সময় সে একটি পুরনো ওয়াইনের বোতল পায়, যা সে তার বসকে দিয়ে দেয়। ইতিমধ্যে এটিএন এর ডিউটি শেষ হয়ে গিয়েছিল। সে সেখান থেকে চলে যায় এবং তার বস ডিউটি করতে আসে। ঠিক তখনই রাগে ফুঁসতে থাকা ওয়াটার ইঞ্জিনিয়ার সেখানে আসে এবং সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। মদ খেয়ে ঢুলে থাকা এটিএন এর বস তাকে থামানোর চেষ্টা করে এবং তাকে ধরতে উপরে উঠে যায়, কিন্তু মদের প্রভাবে ভারসাম্য হারিয়ে সে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। যখন মারিক তার অপারেশন করছিল, তখন নতুন মেয়েটি ডেনিলিয়া যে শব্দ এসেছিল সেসব দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়ে, এমনকি সে সেখান থেকে পালিয়েও যায়। মারিকের সন্দেহ হয় এবং সার্জারি শেষ করে সে ডেনিলিয়ার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি সেখানে দাঁড়িয়ে কি দেখছিলে? ডেনিলিয়া মিথ্যা বলে না এবং সত্যি স্বীকার করে, আমি কোনো সার্জন না, প্রথমবার এসব দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মারিক জিজ্ঞাসা করে, তাহলে তুমি ইন্টারভিউ কিভাবে পাশ করলে? ডেনিলিয়া তাকে বলে, আমার বই পড়ার খুব শখ, আমি সবকিছু বইয়ে পড়েছি। এরপরে সে মারিককে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং বলে, আমি জানি তোমার ছেলে লাইনাস ইনফেক্টেড হয়েছে, আমি এই বিষয়ে কাউকে কিছু বলবো না, কিন্তু শর্ত হলো তুমি আমার ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। তাদের কথোপকথনের মধ্যে জুরিত সেখানে চলে আসে এবং সব শুনে ফেলে। সে তাদের হুমকি দেয়, আমি তোমাদের কথা গোটা কমিউনিটির সামনে ফাঁস করে দেবো এবং লাইনাসকেও মেরে ফেলবো
জুরিথ সেখান থেকে বাইরে যাওয়ার আগেই ডেনিলিয়া পেছন থেকে তার মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এরপর মারিক ও ডেনিলিয়া রাতের অন্ধকারে তার লাশ পানিতে ফেলে দেয়। পরের দিন সকালে মারিক একটি রিপোর্ট পায় যে সেই মেয়ের অবস্থা খুব খারাপ, যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সে গর্ভবতী ছিল। তার স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং তার মিসক্যারেজ হয়ে যায়। এটি খুবই ডেঞ্জারাস নিউজ ছিল। যদি কেউ এটা জেনে ফেলে তাহলে ফিওনাকে মেরে ফেলা হতে পারত। কিন্তু তার মা মারিকের কাছে অনুরোধ করে, দয়া করে এই বিষয়টি কাউকে জানিও না। মারিকও তাতে রাজি হয়। এদিকে বেট্রিস ল্যাবে এলে সেখানে একটি ভাঙা দাঁত দেখতে পায়, যা আসলে জুরিথের ছিল। ডেনিলিয়া যখন তাকে আঘাত করেছিল তখন এই দাঁত ভেঙে পড়ে যায় এবং মারিক সেটি তুলে সেখানে রেখে দেয়। এই দাঁত দেখে বেট্রিসের সন্দেহ হয় ঠিকই, কিন্তু সে মারিকের সাথে অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করে এবং বলে জুরিথ কয়েকদিন ধরে কোনো খোঁজ খবর নাই। মারিক যখন কিছু বলতে চায় তখন বেট্রিস বলে, আমার মনে হয় তার গায়েব হওয়ার পেছনে তোমারই হাত আছে, কারণ এই দাঁত আমি এখান থেকেই পেয়েছি। মারিক অস্বীকার করতে পারত, কিন্তু সে এটি করেনি। সে খুব বোল্ড ভাবে বলে, হ্যাঁ, যদি আমি এমন কিছু করেও থাকি তাহলে আমি জানি তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ তোমার আমাকে লাগবেই। এই কথা শুনে বেট্রিস হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সে মারিকের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তাই সে মারিককে বলে, তুমি চিন্তা করো না, আমি এই সব দোষ ইঞ্জিনিয়ারের উপর চাপিয়ে তাকে চুপচাপ সরিয়ে দেব। কিছুদিন পর কমিউনিটির মিটিং এ দেখানো হয় যে লিসা বেট্রিসের নির্দেশে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছে। তাদের মনে হচ্ছিল যে ইঞ্জিনিয়ারই জুরিথকে হত্যা করেছে। যদিও তা সত্য না, তবুও তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দেখি যে ওয়াইন মিলের নতুন ইনচার্জ হিসেবে এটিএন কে নিযুক্ত করা হয়েছে লিসার এই কাজের কারণে। লিসা এবং এটিএন খুব বেশি খুশি ছিল, তারা এই মুহূর্তে সেলিব্রেট করছিল। এমন সময় সেখানে ওয়াইন মিলের আগের ইনচার্জ, যার অপারেশন হয়েছিল, সে হাজির হয়। সে এটিএন এর উপর প্রচন্ড রেগে যায় এবং বলে, তুমি ইচ্ছা করে আমাকে সেই ওয়াইনের বোতল দিয়েছিলে যাতে আমার সাথে কিছু ঘটে এবং তুমি এখানকার ইনচার্জ হতে পারো। কিন্তু এটিএন তাকে বোঝায় যে তার এমন কোনো ইচ্ছেই ছিল না। দৃশ্য পরিবর্তিত হয়ে পরের দিন দেখানো হয় ইঞ্জিনিয়ারের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার প্রস্তুতি চলছে। এই তামাশা দেখতে সেখানে সবাই জড়ো হয়েছে। সেখানে মারিকও দাঁড়িয়েছিল, যে নিজের চোখে মৃত্যুদণ্ড দেখছিল। ভালো লাগছিল না, কারণ তার অপরাধের শাস্তি অন্য কাউকে দেওয়া হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় যে সে লাইনাসের কাছে গিয়ে সব সত্য বলবে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং 15 বছর আগের দৃশ্য দেখানো হয়, যখন মারিক আর বেট্রিস এই দ্বীপের সুপার শপে প্রথম পরিচিত হয়েছিল। মারিক তার এই সুপার শপের ফার্মেসিতে ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল। বেট্রিস তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মারিক তাকে এড়িয়ে যায় এবং ফার্মেসিতে চলে যায়, যেখানে সে একজন নার্সের সাথে ভ্যাকসিন তৈরি করছিল। আমরা দেখি যে বেট্রিস তার লোকজন নিয়ে পুরো সুপার শপ দখল করে নেয়। সেখানে একজন মেয়ে যে রিপোর্টার হিসেবে কাজ করছিল, সে দর্শকদের দেখানোর চেষ্টা করে যে বেট্রিস এই দ্বীপের লিডার হওয়ার সবচেয়ে উপযুক্ত প্রার্থী। বেট্রিস জানতো যে মারিক এই ফার্মেসিতে কাজ করে, এসব লোকেদের জানিয়ে দিতে পারত। সে মারিককে এই ইনসিডেন্টকে সিক্রেট রাখার জন্য বলে, তুমি এই ফার্মেসিতে যা কিছু মেডিসিন বানাতে পারো, শুধু বিনিময়ে আমি চাই তুমি তোমার মুখ বন্ধ রাখবে। এরপর আমরা দেখি যে এই আইল্যান্ডে তখনকার লিডার মারিককে অ্যারেস্ট করার জন্য আসে, কিন্তু বেট্রিস খুব চালাকের সাথে ওই লিডারকেই দোষী বানিয়ে তাকে মেরে ফেলে এবং তার জায়গা নিয়ে নেয়। এরপর আমরা মারিককে দেখি তার স্ত্রীর সাথে কথা বলছিল, যে মেইনল্যান্ডে ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল। সে তার রিসার্চ গুলো নিয়ে মারিকের সাথে ডিসকাস করছিল, কিন্তু তখনই তার ল্যাবে কিছু গুন্ডা চলে আসে এবং মারিক ভিডিও কলে থাকা অবস্থাতেই তার চোখের সামনে তাকে মেরে ফেলে। মারিক তখনই হেলগোল্যান্ডে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু এই সময় আইল্যান্ডের জনসংখ্যা অনেক বেশি ছিল। তখন বেট্রিস মারিকের অ্যাসিস্ট্যান্টের কাছে কিছু বিষের ইনজেকশন চাই, যাতে সে আইল্যান্ডের অর্ধেক মানুষ মেরে ফেলতে পারে। কিন্তু যখন মারিকের অ্যাসিস্ট্যান্ট না করে, তখন সে তাকেও হুমকি দেয়। শেষমেশ তাকে বেট্রিসের কথা মানতে হয়। অনেক মানুষকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল, আবার অনেককে ভাইরাস পজিটিভ রিপোর্ট দেখিয়ে দ্বীপ থেকে বের করে দেওয়া হয়েছিল। এভাবে মাত্র 513 জন মানুষ দ্বীপে টিকে থাকে। মারিক যে বেট্রিসের সব সত্য জানতো, সে দ্রুত ভ্যাকসিন বানানোর সিদ্ধান্ত নেয়, যাতে সবাইকে বেট্রিসের আসল চেহারা দেখাতে পারে। কিন্তু 15 বছর কেটে যায়। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি মারিক লাইনাসকে এই গল্প শোনাতে বসেছিল, কিন্তু লাইনাস এখন মারা গেছে। এতে মারিক আরো ভেঙে পড়ে এবং তার সমস্ত স্বীকারোক্তি একটি টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখে। তবে রেকর্ডটি কারোর হাতে পড়ার আগেই ডেনিলিয়া এসে তা গুলি করে নষ্ট করে ফেলে। এখানে একটি টুইস্ট প্রকাশ পায় যে ডেনিলিয়া আসলে আর্লের সঙ্গী ছিল, আর বেট্রিসও আর্লের সাথে মিলিত ছিল। আর্ল একটি প্ল্যান করে এই হেলগোল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে এগেছিল। এরপর কি ঘটবে, এই মিস্ট্রি নিয়েই হেলগোল্যান্ডের প্রথম সিজনের সমাপ্তি ঘটে।